প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা বলছিলাম। রাজনীতি হলো এক দীর্ঘ সময়ের খেলা। কখনো কখনো এই খেলা এতটাই বিষাক্ত হয় যে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ে। আবার কখনো কখনো মনে হয় এত নাটক দেখি, বুঝি আর কোনো সিনেমা বা কোনো সিরিজ, পূর্ণদৈর্ঘ্য সিরিজ দেখছি আমরা। প্রিয় দর্শক, আজকে যে দল একটা কঠিন অবস্থার মধ্যে যায় বা কঠিন অবস্থার ভিতরে যায়, কাল তারা ক্ষমতায় চলে আসতে পারে। রাজনীতিতে স্ট্র্যাটেজি, ভিশন, জনমত এবং মানুষের অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর মাঝে মাঝে মনে হয় কেউ যত বড় স্ক্রিপ্ট লিখছে সেই চরিত্রের বাস্তবেই অভিনয় করছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে হেরে গিয়েছিলেন, তখন তিনি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলে তার সমর্থকদেরকে জড়ো করেছিলেন এবং ইনসারেকশন ইগনাইট করেছিলেন, এবং পরবর্তীতে তার বিরুদ্ধে সিনেটে তাকে অভিযুক্ত করা হয়েছিল। তখন কেউ কল্পনা করতে পারেনি এই অভিযুক্ত ব্যক্তি আবার 2024 সালের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে অভিযুক্ত বিষয়গুলো অভিযুক্ত করা হয়েছিল, সব কিছু খারিজ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সেই একই জিনিস বা একই জিনিসের পুনরাবৃত্তি ঘটেছে বাংলাদেশে। তারেক জিয়া এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেটা অনেকেরই কল্পনাতীত। যে মানুষটি সরাসরি দুর্নীতি, চাঁদাবাজি, হত্যার সাথে জড়িত ছিলেন, যিনি কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছিলেন, সেটা শুধু অভিযুক্ত নয়, সেটা প্রমাণিত। কারণ FBI তখন তদন্ত করেছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এবং সেটাকে ফেরত নিয়ে আসা হয়েছিল। আপনাদের যদি 2001 সাল থেকে 2006 সালের বা 2005 সাল পর্যন্ত বিএনপির বা জামাতের যে দুঃশাসন ছিল, সে সময় তারেক জিয়ার যে অপরাধগুলো ছিল, সেগুলো সর্বজন বিদিত, প্রমাণিত। পরবর্তীতে তিনি মুসলাকে দিয়ে ব্রিটেন চলে গিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না, এবং সেই মুসলাকা এখনও বাংলাদেশ আর্মির কাছে রয়েছে। প্রিয় দর্শক, সুতরাং আমি আগে যেটা বলেছিলাম, আজকে যেটা অসম্ভব বা রাজনীতি যেটা কল্পনাতীত, আগামীকাল সেটাই সম্ভব। এখানে প্রয়োজন হলো ধৈর্য, স্ট্র্যাটেজি। শুধু দুঃখ লাগে একটাই প্রিয় দর্শক, ভুক্তভোগী কারা? ভুক্তভোগী হলো একটা দেশের জনগণ বা একটা দেশ। কারণ বিএনপি শাসনামলে যে 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেখানে যে শত শত মানুষ মারা গেল, তাদের প্রাণের কোনো দাম নেই। সে হত্যা মামলায় তাকে দূষিত করা হয়েছিল, কিন্তু আজকেই তিনি আবার এদেশের প্রধানমন্ত্রী। কোন নৈতিকতার বলে আমরা এই ধরনের রাজনৈতিক পুনর্বাসন মেনে নিতে পারি? প্রিয় দর্শক, তারেক জিয়া যখন হাওয়া ভবন থেকে প্যারালাল গভর্নমেন্ট চালাতেন, তখন সেখানে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তাদেরকে দাঁড় করিয়ে রাখতেন, তাদের সাথে দুর্ব্যবহার করতেন। আজকে সেই নেতৃবৃন্দ, তাকে স্যার বলতে হয় বা তাকে মান্য করতে হয়, কারণ পদাধিকার বলে তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ
হাফ ছেড়ে বেঁচেছে এখন যে অ্যাটলিস্ট জামাত ক্ষমতায় আসেনি, যে একটা বাজে ইলেকশন হয়েছে যেখানে টিআইবি বলেছে যে 14% ভোট আগের রাত্রে কাস্ট হয়ে গিয়েছে বা আগের রাত্রেই বাক্সে ভরে দেওয়া হয়েছে, এবং যে ইলেকশন বা যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কারণ তারা জানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে তারা ক্ষমতা যেতে পারবে না। তারপরেও আমি যেটা বলেছিলাম যে মানুষ হাফ ছেড়ে বেঁচেছে যে জামাত ক্ষমতায় আসেনি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম জামাত এবং বিএনপির মধ্যে খুব একটা তফাৎ নেই। অনেকেই এখন আনন্দ উল্লাস করেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। আমি তাদের সাথে শ্রদ্ধা ভরে বিনীতভাবে দ্বিমত পোষণ করি, কারণ আওয়ামী লীগের সাথে তাদের শত্রুতা চিরতর, এবং সেটা প্রাসঙ্গিক এবং সেটা নীতিগত, আদর্শগত। সুতরাং আওয়ামী লীগকে তারা কখনোই পুনর্বাসন করবে না। গত 18 মাসে যে নির্যাতন আওয়ামী লীগের উপর চালানো হয়েছে তার 80 থেকে 90% নির্যাতন চালিত হয়েছে বিএনপির নেতাকর্মী দ্বারা। ইউনূস তার প্রশাসনকে ব্যবহার করেছে আওয়ামী লীগকে নির্যাতন করার জন্য, কিন্তু সেই নির্যাতনের নেতৃত্ব দিয়েছিল বিএনপি এবং জামাত। সুতরাং কেউ যদি আশা করে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তারা স্বপ্নে বসবাস করতেছেন। প্রিয় দর্শক, অনেকেই এখন প্রশ্ন করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ সময় বলে দিবে। তবে আমি আগে যেটা বলেছিলাম, রাজনীতি হলো একটা দীর্ঘ সময়ের খেলা। এখানে মানুষের অনুভূতি বুঝতে হয়, সময়ের প্রকৃত বুঝতে হয়, আন্তর্জাতিক খেলা বুঝতে হয়, এবং সেই সব পরিপ্রেক্ষিত বিবেচনা করে আওয়ামী লীগ যদি তার নেতৃত্বের পরিবর্তন আনতে পারে, যারা হাইব্রিড নেতা ছিল তাদেরকে দল থেকে বিতাড়িত করতে পারে, যারা আওয়ামী লীগের ভিতরে জামাত শিবির হিসেবে লুকিয়েছিল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে, এবং যারা দুর্নীতিবাজ নেতৃবৃন্দ ছিল তাদেরকে পদচ্যুত করতে হবে, তাদেরকে বিচারে আওতা নিয়ে আসতে হবে, এবং পুরো দলকে পুনর্গঠন করতে হবে। তাহলে আওয়ামী লীগ আবার রাজনীতিতে সুন্দরভাবে এবং শক্তভাবে ফিরে আসবে। প্রিয় দর্শক, যেই দলই ক্ষমতায় যাক তাদের কিছু ভুল ভ্রান্তি থাকবেই, এবং সেই ভুল ভ্রান্তির পথ ধরেই অন্য পার্টিকে তার পূর্ণ সদ্ব্যবহার করতে হয়। যেমন তারেক জিয়া তার মন্ত্রিসভা গঠন করেছেন, সেখানে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন। প্রিয় দর্শক, এবার ভাবুন তো, যে লোক ডক্টর ইউনূসের উপদেষ্টা, কোন নৈতিকতার বলে তিনি তারেক জিয়ার পররাষ্ট্রমন্ত্রী হন, এবং তারেক জিয়া তার প্রথম যে ভুলটি করেছেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করে, এবং সেই ভুলের মাসুল দিতে হবে। প্রিয় দর্শক, এরকম হাজার হাজার ইস্যু আসবে, বিষয় আসবে, যেগুলোর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে গঠনমূলক রাজনীতি করে আবার মানুষের আস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরে আসতে হবে। এবং আওয়ামী লীগ এমন একটা দল যার রয়েছে কোটি কোটি সমর্থক, যার রয়েছে আদর্শ, যার রয়েছে সংগ্রামের ইতিহাস এবং অর্জনের ইতিহাস। সে আওয়ামী লীগ আবার ফিরে আসবে উদীয়মান সূর্য হিসেবে। প্রিয় দর্শক, আজকে যারা আওয়ামী লীগকে নিয়ে সন্দিহান, তাদেরকে বিনীত প্রশ্ন, আওয়ামী লীগকে নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করবেন না। এরা ফিনিক্স পাখির মতো আবার ফিরে আসবে। যারা আজকে সংসদে গিয়েছেন, আমি সবিনয় অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আপনার নৈতিকতাকে প্রশ্ন করুন। কত পার্সেন্ট মানুষ আপনাকে ভোট দিয়েছে? আপনি কি সত্যিই নির্বাচিত হয়ে এসেছেন, নাকি আপনি কারচুপি করে এসেছেন? যদি আপনি কারচুপি করে এসেছেন, তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। আপনি কতটা সৎ সেটা আপনি ভালো করে জানেন। আপনার সততা আপনি চেয়ে অন্য কেউ জানে না। আমি সবসময় বলে থাকি, বা মনীষীরা বলে থাকে, অন্যকে সৎ হওয়ার উপদেশ দেওয়ার আগে
আমাদের সবাইকে বুঝতে হবে বা জানতে হবে আমি কতটুকু সৎ। সেই সততা যদি না থাকে, সেই দেশপ্রেম যদি না থাকে, এরকম হাজারো নেতা আসবে, সেই নেতা আসবে আর যাবে, কেউ তাকে স্মরণ করবে না। পৃথিবীতে যুগে যুগে অনেক প্রেসিডেন্ট এসেছে অনেক দেশে। প্রিয় দর্শক, আমরা কয়জন প্রেসিডেন্টকে মনে রাখি? বাংলাদেশের আজকে 54 বছর 55 বছরের ইতিহাসে যত প্রেসিডেন্ট এসেছে আমরা কয়জনকে মনে রাখি? আমরা যারা বিখ্যাত তাদেরকে মনে রাখি, যারা কুখ্যাতি অর্জন করে তাদেরকেও স্মরণ করি। যেমন বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করব তার অবদানের জন্য, আর ফারুক রশিদ বা তার গংদেরকে আমরা ঘৃণা করব তাদের কুকর্মের জন্য। গোলাম আজম, নিজামি, ওদেরকে আমরা ঘৃণা করব তাদের কুকর্মের জন্য। জামাত যতই হই হুল্লোড় করক না কেন, জামাত কখনো বাংলাদেশের ক্ষমতা যেতে পারবে না, আমি হলফ করে বলতে পারি। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষের এই ইলেকশনে যদিও দেখানো হয় যে 60 থেকে 65% ভোট, আসলে সেটা সঠিক সংখ্যা নয়। সেটা সরকারও জানে, ইলেকশন কমিশনও জানে। যদিও তারা মুসলমান নামে কলঙ্ক, তারা মিথ্যার প্রচারণা করে, মিথ্যা কথা বলে, এবং যারা হুজুর দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, প্রতি পরদে পরদে মিথ্যা কথা বলে, তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। মানুষের কাছে আর কোনো অপশন ছিল না। তারা জামাত থেকে বাঁচতে যে কয়টা ভোট দিয়েছে তারা বিএনপিকে দিয়েছে এবং বিএনপি ক্ষমতায় এসেছে। প্রিয় দর্শক, এখন বিএনপি যদি মনে করে এই ক্ষমতার ভার তাদের জন্য অহংকারের বিষয়, সেই অহংকার একদিন ধুলায় পর্যবেসিত হবে। প্রিয় দর্শক, আমি পরিশেষে একটি কথাই বলবো, সেটা হলো যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বা আওয়ামী লীগকে রাজনীতির পুনর্গঠন নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আপনারা সন্দেহ প্রকাশ করবেন না। কোনো সন্দেহ বা কোনো কিছুতেই আওয়ামী লীগকে আপনারা থামিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগ আবার ফিরে আসবে তার আপন গতিতে, আপন মহিমায়, এবং তারা তাদের অবস্থানে আবার প্রমাণ করবে তারাই বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক শক্তি এবং প্রকৃত দেশপ্রেম, এবং তারাই মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আরেকটা দেখাবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।